তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। আমাদের আজকের রূপান্তরে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মিষ্টি একটা কাপল, দুজনে একই প্রফেশনে, দুজনেই কিন্তু গানের পাগল বলা যায়, গান পাগল বলা যায়। যারা গান শোনে, যারা গান পছন্দ করে, হ্যাঁ, তারা যখন একসাথে হয় সেখানে অনেক সময় দেখা যায় বন্ডিং খুব ভালো হয়, আবার উল্টোটাও হতে পারে। তো আমরা এসব নিয়ে ওদের কাছ থেকে শুনবো, ওদের ছোট্ট সংসার পরিচয় করিয়ে দিই। আমার এ পাশে রয়েছে শরণ এবং তার পাশে রয়েছে গীতিকার, গায়ক, হ্যাঁ, মমিন। তো মমিন শরণ দম্পতি। আসলে এই অনুষ্ঠানটা একদম আড্ডা, ফ্রেশ আড্ডা। তো আজকে আমরা শুনবো। তার আগে শুনি, বিয়েটা কি সেটেল ছিল নাকি অ্যাফেয়ার ছিল? সেটেল ম্যারেজ, মানে ঘটকালি। হ্যাঁ, এটা পুরাটাই ঘটকালি। এবং এর পেছনে বাংলাদেশের স্বনামধন্য চারজন দিকপাল মানুষ, যাদেরকে আমরা আদর্শ মানি, যাদের মতো করে এক একজন আমরা হতে চাই, সেই চারজন মানুষের অবদান ছিল। একজন হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় লিনু বিল্লাহ এবং সৈয়দ আব্দুল হাদী। বাহ, চারজনই তো একেবারে লেজেন্ড। তো তাদের সম্মতি বলি, মতামত বলি, পক্ষ বিপক্ষ জানানো, মতামত আদায় করে। প্রপোজালটা কোত্থেকে আগে গেছে? প্রপোজালটা সবার প্রথম দিয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। আচ্ছা, মানে ছেলের পক্ষ না মেয়ের পক্ষ? হ্যাঁ, ছেলের পক্ষ। আমার পক্ষ হয়ে আমার শ্বশুর মশাইয়ের কাছে দিয়েছিলেন। তারপরে লিনু ভাই প্রস্তাব দিলেন, পরবর্তীতে সবার সম্মতিক্রমে ফাইনালি হলো। ও যখন সেরাগঞ্জ থেকে বের হয় তখন কিন্তু আসলে ওর বয়স অনেক কম। ওই বয়সে ও যে গান করতো, মানে গলা এত সুন্দর, মানে সামিনা আপার গানগুলো করতো। তো আমি যখন কিচেনে থাকতাম, আমি তো একটু আপার গানটা শুনে আসি, কিন্তু ও গাইছে, হ্যাঁ, মানে এত সুন্দর। এবং রূপান্তর কিন্তু ও করেছে যখন ও বের হলো শিলাকণ্ঠ থেকে। তো এই যে একটা বিজয়ের মুকুট পরা, হ্যাঁ, তোমার সেই দিনের অনুভূতিটা আজকে একটু বলো। রিয়েলিটি শো তো আসলে এত লক্ষ লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে তারপর একটা জায়গা করে নেওয়া, এটা ইটস সো টাফ। আর প্রতিযোগিতাটাও ছিল একদম খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন, মানে কেউ কারো থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, এরকম অবস্থায় দেখা যেত যে আমাদের জাজেসরাও প্রচণ্ড হিমশিম খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো সেখানে এত গুণী মানুষদের সান্নিধ্য ওই ছোট বয়স থেকেই অভিজ্ঞতাটা, মানে মিশ্র একটা অভিজ্ঞতা, যে কখনো কখনো ভয়ের, যখন এলিমিনেশন রাউন্ড আসতো তখন একটা ভয় কাজ করতো, আবার টিকে গেলে তখন আরেক রকমের আনন্দ কাজ করতো। তো ওই যে বললাম, মিক্সড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো তোমাদের যখন বিয়ে হয়ে গেল তখন ও গানের মানুষ, তুমিও গানের মানুষ, হ্যাঁ, তো গানে গানে কতটা সময় কাটাও? আড্ডা হয় কতটুকু? পুরোটাই। মানে আমাদের এই ছাড়া আর কোনো মানে টপিক তো নেই আলোচনার। আচ্ছা, মানে গানটাকে ভালোবাসো। হ্যাঁ, এই কারণে একটা বন্ডিং আছে দুজনের মধ্যে, ঠিক আছে? কারণ দুজনেই গানকে ভালোবাসো, একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করো। চেষ্টা করি সবসময়। সঙ্গীতটা তো আসলে গুরুমুখী বিদ্যা, সঙ্গীতটা এবং প্রতিনিয়ত চর্চা যেহেতু বিষয়, সেম প্রফেশনের অসুবিধা যেমন আছে, সুবিধা অনেক বেশি। এবং আমাদের ক্ষেত্রে সবার ভালোবাসা এবং আল্লাহর রহমতে সুবিধাটা বেশি। কেন বেশি? যে একজন আরেকজনের গানের ভুলগুলো আমরা বলতে পারছি, যে তোমার এই জায়গাটা এরকম, তোমার এই জায়গাটা এরকম, একসাথে প্র্যাকটিস করতে পারছি, একসাথে গান নিয়ে ডিসকাস করতে পারছি, যে এই গানটা এইভাবে গাইলে বোধহয় ভালো হয়, দুইজনই। তো এবং কাজের ক্ষেত্রেও দেখা যায় অনেক কিছু করো, যেমন গবেষণা তো করো গান নিয়ে, যেমন গানগুলোকে আর্কাইভ করো, জমাও, তুমি লাইক করো, বিষয়টা নিয়ে থাকতে তুমি পছন্দ করো। ওই কাজটা কেমন তোমার? আমি এটি ভীষণভাবে উপভোগ করি, কারণ ছোটবেলা থেকে যেহেতু গানের নেশাটা আমার ছিল, গান সংগ্রহ করা এবং প্রত্যেকটা গানের পেছনে কারা কাজ করেছে সবার তথ্য জানা, একই সাথে গবেষণার বিষয়টা। আমি অনেক দিন ধরে গবেষণার সাথেও আছি, যেমন বলতেই হয় প্রাসঙ্গিকভাবে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেবের বিখ্যাত গানগুলোর নেপথ্যের গল্প নিয়ে অল্প কথার গল্প গান 4টি খণ্ড বের হয়েছে, এই বইগুলো আমার লেখা, এবং পরের খণ্ডগুলোরও কাজ করছি, শিটগুলো আসছে। এবং এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কিছু গবেষণা, তারপরে হচ্ছে যে আমাদের সঙ্গীত সংশ্লিষ্ট আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। আমরা একটা জিনিস দেখি, দেশের বাইরে বা আমাদের দেশেও আমরা দেখেছি যে একই প্রফেশনে থাকলে অনেক সময় একটা জেলাসি আসে। হ্যাঁ, মানে এটা কি বলে, এটা কি একটা কমপ্লেক্স বলে কি, যে হয়তো ওয়াইফ অনেক নাম করে ফেললো, হাজব্যান্ডের ভালো লাগছে না, হাজব্যান্ড নাম করে ফেললো, ওয়াইফের ভালো লাগছে না। এই কারণে সংসার কিন্তু ভেঙে যায়, তাই না?
সংসার হয় চিন্তা অনেক কেনা, সময়। হ্যাঁ অনেক সময় হয় না, মানে এরকম হয়েছে। আবার যখন আমরা দেখি যে না বন্ডিংটা এত ভালো, হ্যাঁ একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছে, তখন কিন্তু ভালো লাগে। এখানে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগার কিছু আছে বলে আমি মনে করি না। যেমন যদি আমাকে অনেস্টলি কেউ জিজ্ঞেস করে, আমি বলি যে স্মরণের শিল্পী সত্তা আমার চেয়ে 100 গুণ উপরে, এবং ওকে যতটা ব্যক্তি হিসেবে ভালোবাসি তার চেয়ে 100 গুণ বেশি ওর শিল্পী সত্তাকে আমি শ্রদ্ধা করি ভীষণভাবে, এবং আমি মনে করি একজন শিল্পী হিসেবে আমার চেয়ে ওর যোগ্যতা অনেক উপরে। শো করছো? হ্যাঁ, এখন শো এর সিজন চলছে, হ্যাঁ। তো শো হচ্ছে। কেমন লাগে শো মোটামুটি। করতে? যখন মঞ্চে উঠো, মানুষ যখন হই হই করে, তখন কেমন লাগে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে Enjoy করো? একজন শিল্পী হিসেবে আমি স্টেজে উঠছি আর সামনে থেকে এতগুলো মানে দর্শকের অ্যাপ্রিসিয়েশন, এটা তো ডেফিনেটলি অনেক ভালো লাগে। সবাই কিন্তু মঞ্চটাকে সাপোর্ট করে, কারণ সরাসরি এটা পায় তো, মানে দর্শকের vibe টা রিঅ্যাকশনটা পাওয়া যায়, হ্যাঁ এই কারণে। তো তোমরা এখন কি কাজ করছো? দুজন কোনো কাজ করছো একসাথে? অনেকগুলো কাজ, অনেক অনেকগুলো গান কাজ, করেছো একসাথে? ফিল্মে করেছি, বিভিন্ন মিক্সড অ্যালবামের কাজও করেছি, মিউজিক ভিডিওর কাজ করেছি অনেক। আচ্ছা, তুমি তো গান লিখো। আমি গান লিখতে কম চাই, গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমাদের একটা শোনাও, একটা ডুয়েট। হ্যাঁ, হতেই পারে। আর লেখার কথা যেহেতু বললেন, আমার নিজের লেখা একটি গান, ওর সুর। হ্যাঁ শুরু করো। টুকটাক নিজেরা যখন বসি একসাথে তখন হ্যাঁ। করা হয়। এটা তো একটা গুণ। হ্যাঁ। শোনাও একটা গাই। গান আমাদের, কিছুটা অংশ। বৃষ্টি এলে তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। বৃষ্টি এলে তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। ভেজা চুলের গন্ধ নিয়ে তোমাকেই ছুঁয়ে যাই, এমনি করে সারা জীবন তোমাকেই যেন পাই, প্রতিক্ষণে অনুভবে তুমি আছো নিশিদিন। ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। খুব মিষ্টি গলা, খুব, দুজনের গলাই তো সুন্দর, খুবই সুন্দর। আমার তো আরো গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু আসলে আমাদের টাইমে তো কম প্রোগ্রামের, মানে জাস্ট 25 মিনিট, এর মধ্যে তো আমাদেরকে শেষ করতে হয়। ও রান্না করে? খুব ভালো রান্না করে। আমি বিয়ের শুরু থেকে একদম স্বীকার করি যে এতটা ভালো রান্না করতে পারতাম না। আচ্ছা। আমার থেকে কিন্তু ও বেশি ভালো রান্না পারে, ও আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে রান্নার। তাই? না, এখন অনেক এক্সপার্ট, দুর্দান্ত রান্না করে, এবং আরেকটা প্লাস পয়েন্ট হলো খুব দ্রুত রান্না করতে পারে। ট্যালেন্ট আছে তো, ট্যালেন্ট দেখি তো বিয়ে করেছো। নিশ্চয়ই। এমনি এমনি বিয়ে করেছো? না, খোঁজ এটা খবর পুরো নিয়েছো? ঘটকালির বিয়ে, ট্যালেন্ট দেখার না সময় না, পাইনি। খোঁজ খবর ঠিকই নিয়েছে, গানের জগতের মানুষটা তোমার গান সম্পর্কে জেনেই তো বিয়ে করেছে। তো এখন তো তোমরা অনেক আল্লাহর রহমতে ভালো আছো, দুজন কাজ করছো একসাথে। তো পারিবারিকভাবে তোমার শ্বশুরবাড়ি কতটুকু সাপোর্ট করে তোমাকে? 100%, মানে আমার কে কে আছে গান, শ্বশুরবাড়িতে? আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার দেবর আছে। আচ্ছা, তো মানে গানের বিষয়ে কখনোই কোনো রকমের বাধা বা কোনো রকমের অসুবিধা এরকম কখনোই ফেস করতে হয়নি। বরং তারা আরো উদ্গ্রীব হয়ে থাকে কোন দিন কোথায় স্মরণের অনুষ্ঠান এবং কখন কোন টেলিভিশনের Support অনুষ্ঠান। করে। এবং আমাদের এলাকাটা যে, মানে আমাদের বাসাটা যে এলাকায়, আমার শ্বশুর বাড়ি, আমার গান হলে দেখা যায় যে আমার শ্বশুর এবং শাশুড়ি নিজ দায়িত্বেই এলাকার সবাইকে জানিয়ে দিচ্ছে যে এই যে আমার বৌমার এখন গান হবে, অনুষ্ঠান হবে, তোমরা সবাই দেখো। এটা তো খুব ভালো। না, একই খুব সাপোর্টটা positive। আমিও পাই। খুবই এটা positive, হ্যাঁ। আমিও পাই, আমিও আমার শ্বশুর শাশুড়ি বলি, ওই পক্ষের সবার কাছ থেকে বলি, একই সমর্থনটা পাই আমি। মানে আমাদের বাসায় হচ্ছে কি, মানে আমার বাবার বাসায় 3 প্রজন্ম ধরেই গান বাজনা চলছে। প্রথমে আমার দাদুমণি ওনারা গান করতেন, আমার ফুপু বাবা ওনারা গান গাইতেন, এখন এই যে 3rd প্রজন্মে আমি। মানে আমাদের কিন্তু পুরোপুরি একটা কালচারাল একটা ফ্যামিলিতেই আমি জন্মগ্রহণ করেছি। 80s যে গানগুলো হতো, সেই গানগুলো কিন্তু আমাদের কানে অনেক বাজে, তাই না? আমরা এই গানগুলো যখন শুনি, আমি তো গাইতেই থাকি গুনগুন গুনগুন করে, মানে একটা পুরানো গান। হ্যাঁ,
এখন যে গানগুলো হয়, যেমন তুমি যেটা বললে যে গাজী মাজহারুল আনোয়ার স্যারের গানগুলো, হ্যাঁ এই গানগুলো কিন্তু অসম্ভব সুন্দর, এখনো কিন্তু শুনলে ভাল লাগে সিনেমার গানগুলো। এখন যে গানগুলো হয় এগুলো হয়তো 1 উইক খুব বাজে, হ্যাঁ বাজার পর সেকেন্ড উইকে দেখা যাচ্ছে আরেকটা মুভি রিলিজ পেলো, আরেকটা গান ফেমাস হয়ে গেল, ওই গানটা কিন্তু আর থাকলো না। হ্যাঁ এটা কেন হয় বলো তো? গান তো সুন্দরী বানায়। প্রশ্নটা অনেক কঠিন, সমসাময়িক প্রশ্ন এবং প্রাসঙ্গিক, হ্যাঁ আর উত্তর দেওয়ার মতো যোগ্যতা খুব একটা আছে বলে মনে হয় না। তারপর যতটুকু অভিজ্ঞতার আলোকে বলতে পারি, লিসনার হিসেবে বলো। আমরা আসলে একটু বেশি অস্থির এখন। আগে আপনি 80s এর কথা বললেন, 90s এর কথা বললেন, তখন একটি গান যখন লেখা হতো গীতিকার লিখতেন সময় নিয়ে, সুরকার বসে সুর করতেন একসাথে, শিল্পীরা দিনের পর দিন গানটা নিয়ে রিহার্সেল করতেন, তারপরে গাইতেন। এখন আমরা গান গাই, গীতিকার এক জায়গায়, সুরকার এক জায়গায়, শিল্পী আর এক জায়গায়, কেউ কাউকে চিনি না কিন্তু গান গাইছি। আর আরেকটা বিষয় হয় যে আমরা খুব শর্টকাট বা সহজে গানটাকে একটু আলোচনায় নিয়ে আসার চেষ্টা করার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। এই কারণে গানের কোয়ালিটির দিকে খুব একটা নজর আমাদের থাকে না। সেই কারণে হয়তোবা গানগুলো এখন টেম্পোরারি। গানগুলো কিন্তু সুন্দরই হয়। গান আমরা নিশ্চয়ই এক ভালো সপ্তাহ হয়েছে। করলাম, 2 সপ্তাহ করলাম, 3 সপ্তাহের সময় আরেকটা রিলিজ পেলো, সেই গানটা নিয়ে আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু ওই যে আগের গানটা কিন্তু ভুলিয়ে গেলাম, সত্যি তাই। তাই না? কিন্তু এখন যদি আমি সেই সোলসের গান, সেই আমার মন শুধু মন ছুঁয়েছে করি, বা আমি যদি ফিডব্যাকের গানগুলো বলি, ফিডব্যাকের গান, ব্যান্ডের গানগুলো বলি, তারপরে রেনেসার গান, এগুলো মানে ব্যান্ডগুলো মনে হয় কি একেবারে কি বল মাইলস্টোনের মতো। এবং একইভাবে যদি সিনেমার গানের কথা বলি, একই কথাই কিন্তু চলে আসে। 2007-8 সাল পর্যন্ত দেখা যেত যে তখন বছরে সিনেমা গড়ে রিলিজ হতো 90+, গড়ে সিনেমা রিলিজের সংখ্যা কমে এসছে, হলো নাই। আর তখন কিন্তু বছরে দেখা যেত মিনিমাম 40-50টা গান জনপ্রিয়তা পেত। এখন গত 10-15 বছরে হয়তো বা টোটাল 40-50টা গানও জনপ্রিয়তা পায়নি। এটার পেছনেও অনেক কারণ আছে বলেই মনে হয়। শরণ কি বলো, কি মনে হয় তোমার? আমরা আসলে কোন টেস্টের বা কোন ফ্লেভারের গান চাচ্ছি এটা আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না। সেটাই, হ্যাঁ মানে শুধু এখন ওরকম হয়ে গেছে। শিল্পী বা যারা সঙ্গীত মানে একটা গান রিলেটেড যারা গীতিকার, সুরকার বা শিল্পী থাকেন, তাদেরও কিন্তু পুরোপুরি দোষ না, মানে পুরো দায়ভারটা কিন্তু তাদেরকেও দেয়া যাবে না। এতটা অস্থির একটা জেনারেশন যে তারা আসলে যে কি শুনতে পছন্দ করে বা কোন জিনিসটা তাদের দরকার, এটা আসলে আমরা নিজেরাই জানি না, নিজেরাই এটাকে নির্ধারণ করতে পারি জিনিস না। আছে, আমরা তো আজকাল আমরা তো ফেসবুক সবাই ইউজ করি, তো ফেসবুক খুললেই দেখা যাবে যে কিছু কিছু গান বানানো হচ্ছে, হ্যাঁ সেই গানগুলোর ল্যাঙ্গুয়েজটা ভালো না, হ্যাঁ মানে আমরা বাচ্চাদেরকে নিয়ে গানটা শুনবো, ভালো না, হ্যাঁ আর বিভিন্ন নাটক হচ্ছে সেখানেও ল্যাঙ্গুয়েজটা ভালো না, হ্যাঁ বাচ্চাদের নিয়ে বসে কিন্তু দেখা যায় না, ওরা তো বোঝে না, হ্যাঁ মানে ওরা ছোট, তো ওরা যখন ওই কথাটাই কখনো বলে তখন ওটা মানেটাই বোঝে নাকি। কিন্তু এই যে সোশ্যাল নেটওয়ার্কিংটা কি হচ্ছে, মানে আমাদের জেনারেশনটা উপকারে লাগছে নাকি লাগছে না, হ্যাঁ কোনটা আমি আসলে নিজেই আমি বুঝতে পারি না জিনিসটা। এখন বলো কে কাকে কতটুকু ভালোবাসো, কার ভালোবাসা বেশি? এটা তো আসলে পরিমাপ করার বিষয়। ঝগড়া করো, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। না ঝগড়া না হলে তো ভালোবাসা এটা তো থাকে হবে না। মানে আমাদের মধ্যে দেখা যায় যে প্রতিদিনই ঝগড়া হয় কোনো না কোনো বিষয় নিয়ে। আচ্ছা হ্যাঁ কিন্তু সেটা তারপর খুবই বাসা সাময়িক অবধি থাকে, না খুব টেম্পোরারি, কয়েক মিনিটের খুবই জন্য, temporary, কয়েক বাসা মিনিট, পর্যন্ত ওকে, তাই তো? হ্যাঁ বাসা বাইরে আর যেতে হয় না, তার মানে দুজনের মধ্যে ভালো সম্পর্ক, এবং সেটা কয়েক মিনিটের জন্য। হ্যাঁ এবং পারস্পরিক ট্রাস্ট আছে, পারস্পরিক ভালোবাসা আছে, আত্মবিশ্বাসটাও আছে, তো এগুলো নিয়ে তো জীবন, তাই না? তো এই এক জীবনে 3 বছরের সংসারে কেমন ফিল করছো যে লাইফ ইজ বিউটিফুল? জীবন সুন্দর, জীবন অনেক মানে দায়িত্ব নিয়ে যাপন করার একটা বিষয়, এবং এখানে অনেক দায়িত্ববোধটা চলেও যেমন আসে, অনেক মানুষের প্রতিও সেই দায়িত্ববোধটাও থাকে। শুধু নিজেদেরকে নিয়ে ভালো থাকা না, সবাইকে নিয়ে ভালো থাকা। সুন্দর কথা বললো যে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, হ্যাঁ এটাতে একটা আনন্দ অন্যরকম। আমার কাছে একা একা থাকার মধ্যে কোনো আনন্দ নেই। নিশ্চয়ই, দেখেন আমরা তো ফ্যামিলিয়ার মানুষ, আমরা একটা পারিবারিক পরিমণ্ডল থেকেই সবাই আসা। তুমি তো গাও অনেক সুন্দর, তো তুমি এত কম আসো কেন? তুমি তো গায়ক হিসেবে আসতে অনেক বেশি করতে পারতে। না ডাকলে তো আসার সুযোগ কম হবে, সেটাই তো স্বাভাবিক। এখন তো আমি বারবার ডাকবো, এখন আমি তো নিজে আপনাকে বলতে পারবো না বা বলি না, বা এটা আমি শিখিনি যে আমাকে আপনি কেন ডাকছেন না। আসলে এইটা আমি মানতে পারি না যে একজন শিল্পী কেন বলবে যে আপনি আমাকে ডাকুন। ও যেই সব মানুষের মানে যেই গুণী গুণী এবং লেজেন্ড এক একজন মানুষের সান্নিধ্য পেয়েছেন, হ্যাঁ
সেই আমার মাঝে মাঝে ওর সামনেই গান গাইতে আমার ভয় লাগে এবং না, না, আমার না। গানের অনেক গায়কই কিন্তু ও ঠিক তোমরা তো করে দেয়। মিউজিক ভিডিও করতে পারো, না, হ্যাঁ, করেছি। করি একসাথে অনেক কিছু। আছে আচ্ছা, মিউজিক ভিডিও আছে, হ্যাঁ। দেখাবো একটা টিভিতে, হ্যাঁ। একটা দর্শকদের দেখাবো। ওকে। ঠিক আছে, এক দর্শকদেরকে একটা প্রেজেন্ট করে দিব। ঠিক আছে। তো আমার অনুষ্ঠানে তোমরা একসাথে তো প্রথম এলে হাজবেন্ড ওয়াইফ, কেমন লাগছে? ভীষণ ভালো এই লাগছে। অনুষ্ঠানটা কিন্তু অনেক পুরনো অনুষ্ঠান, হ্যাঁ, সে 2006 থেকে আমরা শুরু আমি করেছিলাম। মাঝে মাঝে দেখতাম অনুষ্ঠানটা, এখনো খুঁজে খুঁজে দেখি মাঝে মাঝে। এখন 24 ইয়েতে পাবে, ইউটিউবে হ্যাঁ, দেখি। রূপান্তর সার্চ দিলে আমার আসে। প্রথম আশা এটাই। হ্যাঁ, এই- তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এই যে সময়টা বের করা। হ্যাঁ, আর আমাদের তো ব্যাটে বলে মিল ছিল না, অনেক দিন হয়ে গেছে, তো আজকে মিলে গেল। তো তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য রইল চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকের কাছ থেকে। আমাদের আজকের অনুষ্ঠানে যে দম্পতিকে দেখালাম, ওদের কিন্তু ছোট্ট সংসার এবং দুজন ভীষণ মিল, একজনের সাথে আরেকজন খুব মিল, এবং ওদের মধ্যে কিন্তু পারস্পরিক একটা ট্রাস্ট আছে, সম্মান বোধ আছে, রেসপেক্ট আছে, হ্যাঁ, যেটা থাকা খুবই দরকার। এটা যদি না থাকে তাহলে তো সংসার টিকবে না। দুজনের মধ্যে ভালোবাসা থাকতে হবে, আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস থাকতে হবে, আরেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সব কিছু মিলিয়ে। এই যে আজকের কাপল কি বললো যে তারা সবাইকে নিয়েই ভালো থাকতে চায়, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, একা একা কোনো কিছু মজা নেই। হ্যাঁ, একটা যদি জয়েন্ট ফ্যামিলিও হয়, অনেক সময় অনেকে বিয়ে হয়ে যায় জয়েন্ট ফ্যামিলিতে, তখন ওরা থাকতে চায় না, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু মজাটাই আলাদা, স্পেশালি বেবি হবার পর অনেক মজা হয়। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি চলে আসবো এই দিন, এই মুহূর্তে আপনাদের প্রিয় অতিথি